প্রেম আত্মা সানডে হরর স্পেশাল। ওয়েলকাম ব্যাক। প্রেতাত্মার পঞ্চম এপিসোডে সকলকে স্বাগত জানাই। আমাদের ছেড়ে আসা 4খানা এপিসোডে আপনাদের অনেক ভালোবাসা, অনেক সাপোর্ট পেয়েছি। আশা করছি এরকম রেসপন্স আমরা পরবর্তী সব ঘটনাগুলোতেও পাব। আগের ঘটনাগুলোর মতন আজও একটি সত্য ঘটনা আমরা নিয়ে এসেছি। ঘটনাটি আমার এক দুঃসম্পর্কের দাদার সঙ্গে ঘটেছিল। ঘটনাটি শুনুন, আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। তবে হ্যাঁ, ঘটনাটি শোনার পর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। সঙ্গে রয়েছি আমি পুষ্কর, সাউন্ডস অ্যান্ড এডিটিংয়ে রয়েছেন সৌভিক। তো রমেন দাদা আমাদের দুঃসম্পর্কে এক আত্মীয়, আমার থেকে বয়সে অনেক বড়, প্রায় আমার বাবার বয়সী, কিন্তু সম্পর্ক হিসেবে সে আমার দাদা হয়। রমেন দাদার বাবা অর্থাৎ জেঠু বেঁচে থাকতে মাঝে মাঝে বাবা মায়ের সাথে আমরা ঘুরতে যেতাম। রমেন দাদারা মুর্শিদাবাদের এক গ্রামে থাকতো, বেশ বনেদি পরিবার, অনেক সম্পত্তি ছিল। তাছাড়া জেঠু অত্যন্ত ভালো মানুষ এবং গ্রামের মধ্যে উচ্চ শিক্ষিত হওয়ায় গ্রামের লোকজন জেঠুকে বেশ সম্মান করত। রমেন দাদা গ্রামে পড়াশুনো শেষ করে কলকাতার একটি কলেজে ভর্তি হয়। তখন যাওয়া আসার পথে মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো এবং এরপর কৃষি বিজ্ঞান নিয়ে পড়াশুনোর জন্য দাদা বিদেশে চলে যায়। সেখানে একটি খ্রিস্টান মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে এবং জেঠুকে না জানিয়ে বিয়ে করে। এতে জেঠু খুব কষ্ট পান। জেঠুর ইচ্ছা ছিল কৃষি বিজ্ঞান নিয়ে পড়াশুনো করে ছেলে দেশে ফিরে নিজের সম্পত্তি ও গ্রামের মানুষের কৃষিকাজে উন্নতিতে সাহায্য করবে। তাছাড়া জেঠু দাদা যখন খুব ছোট ছিল তখন থেকেই ঠিক করে রেখেছিল জেঠুর বন্ধুর মেয়ের সঙ্গে দাদা বড় হলে বিয়ে দেবে। তাই দাদা চিঠিতে যখন জানায় তখন জেঠু উত্তরে লিখে পাঠান তার আর দেশে ফেরার প্রয়োজন নেই, কারণ তিনি ওই মেয়েকে কখনোই পুত্রবধূ হিসেবে স্বীকার করবে না। দাদাও অভিমান করে আর দেশে ফেরেনি। জেঠিমা আগেই মারা গিয়েছিলেন। ছেলের এহেনু ব্যবহারে জেঠুও অত্যন্ত ভেঙে পড়েন। এরপর বেশ কিছুদিন পর জেঠুর অসুস্থ অবস্থায় দাদার একটি চিঠি আসে। তাতে লেখা ছিল, বাবা, আপনার পুত্রবধূর কোল আলো করে আপনার বংশধর অর্থাৎ আমার ছেলে হয়েছে। জেঠু উত্তরে লেখেন, তোমাকে আমি আমার পুত্র বলে মনে করি না। তোমার স্ত্রী আমার পুত্রবধূ নয়, তাই তোমাদের সন্তান আমার বংশধর হতে পারে না। আর একটা কথা, তুমি যদি আমার মৃত্যু সংবাদ পাও তবে যেন আমার মুখ আগ্নি করতে এসো না এবং আমার শ্রাদ্ধ শান্তিও যেন তোমার হাতে না হয়। এর কিছুদিন পরই জেঠু মারা যান। এই পর্যন্ত আমরা জানতাম। তারপর আর দাদার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। দীর্ঘদিন পর এক বন্ধুর বোনের বিয়ের কন্যাযাত্রী উপলক্ষে দাদাদের গ্রামে যাই। আমার বন্ধুকে বলি, এই কাছেই আমার এক জেঠুর বাড়ি আছে। এতদিনে হয়তো পোড়ো বাড়ি হয়ে গেছে, তবে বাড়িটা বেশ বড়, পাঁচিল ঘেরা। এই কাছেই, চল না ঘুরে আসি একবার। আমরা দুজনে বাড়িটার কাছে গিয়ে দেখি ঘরের ভিতর আলো জ্বলছে। প্রথমে ভাবলাম বাড়িটা হয়তো বিক্রি হয়ে গেছে। তারপর মনে হলো দাদা ফিরে আসেনি তো। কৌতূহল নিরসন করার জন্য দরজার কড়া নাড়লাম। একটু পরেই একজন বাইরে বেরিয়ে দরজা খুলে দাঁড়ালো। আমি সামনে দাদাকে দেখে অবাক হয়ে গেলাম। বিদেশের এত বড় চাকরি ছেড়ে শেষ পর্যন্ত দাদা গ্রামের বাড়িতে চলে এলো। দাদা আমাকে ছোটবেলায় দেখেছিল, তাই আমাকে চিনতে পারলো না, কিন্তু যখন পরিচয় দিলাম দাদা খুব খুশি হয়ে আমাদের ঘরের ভিতর নিয়ে গেল। আমি এদিক ওদিক তাকিয়ে বৌদিকে খুঁজছিলাম, কিন্তু কারো কোনো সাড়া পেলাম না। দাদা আমাদের বসতে বলে ঘরের ভিতর চলে গেল। কিছুক্ষণ পর একটি 14-15 বছর বয়সী ছেলেকে সঙ্গে নিয়ে বেরিয়ে এলো। দেখেই বুঝতে পেরেছিলাম দাদার ছেলে। দাদা আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিল। বিদেশে বড় হলেও সুন্দর বাংলা বলে,
দেখতেও খুব সুন্দর হয়েছে। আমি দাদাকে জিজ্ঞেস করলাম, তোমরা কি এখানে ঘুরতে এসেছো? দাদা বলল, না রে, এখন এখানেই আছি, তা 1.5 বছর মতো হলো। আমি জিজ্ঞেস করলাম, তোমার বিদেশে চাকরি? দাদা বলল, সেটা আর নেই। আর দেশের মাটি, বাবার ইচ্ছা সব তুচ্ছ করে বিদেশি হয়ে থাকার ইচ্ছা আমার জীবনে অভিশাপ হয়ে নেমে এসেছে। আমি বললাম, মানে? দাদা বলল, সে এক বেদনাদায়ক আবার ভয়ঙ্করও বলতে পারিস। ছেড়ে দে, রাতের বেলা ওসব আর শুনতে হবে না তোদের। আমি বললাম, বলো না দাদা। কৌতূহলের সঙ্গে আমি আর আমার বন্ধু বললাম। রীতিমতো জোর করার পর দাদা বলল, আচ্ছা বেশ, শোন তবে। বাবা তো কোনোদিন তোর বৌদিকে মেনে নেননি। বাবার সব থেকে বেশি অভিমান বা আক্রোশ যাই বলিস তা ছিল মনোরমার জন্য। মানে আমার বাবার বন্ধুর মেয়ে, যার সাথে আমার বিয়ের কথা ছিল সেই ছোটবেলার থেকে। বাবাও তার বন্ধুর পরিবার ঠিক করে রেখেছিল, কিন্তু আমি মনোরমাকে মাত্র 1বার কি 2বার দেখেছি, কারণ ও শহরে ওর মামা বাড়িতে পড়াশোনা করত। ও যখন ছুটিতে বাড়ি আসতো, তখন আমি আবার ছুটিতে মা বাড়ি ঘুরতে যেতাম। তারপর যখন বড় হলাম, তখন কলেজ, হোস্টেল, তারপর বিদেশে, ফলে আমার সঙ্গে ওর তেমন কোনো বন্ধুত্বের সম্পর্ক হয়ে ওঠেনি। তাই আমি যখন বিয়ে করলাম, বাবার অত্যন্ত আত্মসম্মানে লেগেছিল। বাইরে ভালো চাকরি এবং নিজের পরিবার নিয়ে বেশ ভালোই কাটছিল। হঠাৎ আমার জীবনটা কেমন তছনছ হয়ে গেল। আমি যে অফিসে চাকরি করতাম, সেখানে ধর্মঘট শুরু হয়ে গেল। এরপর অল্প কিছুদিনের মধ্যেই তোর বৌদি খুব অসুস্থ হয়ে পড়ল। ওর ব্লাড ক্যান্সার ধরা পড়ল। ছেলের তখন 12 বছর বয়স। ওর পড়াশোনার খরচা, তোর বৌদির চিকিৎসার খরচা, সংসার খরচা, এদিকে আমার কোনো আয় নেই। সে এক মর্মান্তিক অবস্থা। তখন বাবাও তো মারা গেছিলেন। তাই ভাবলাম দেশে ফিরে কিছু জায়গা জমি বিক্রি করে টাকা নিয়ে আসব। কিন্তু দেশে ফেরার মতনও টাকা আমার কাছে ছিল না। এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার করে দেশে ফিরলাম। বাড়ি পৌঁছতে বেশ রাত হয়ে গেছিল। মনে মনে ভাবছি, বাড়িতে হরি কাকা, মানে আমাদের সেই পুরনো চাকর, যে আমাকে মা মারা যাওয়ার পর ছোট থেকে মানুষ করেছিল, সে আছে। এত রাতে তাকে আবার রান্নার ঝামেলায় ফেলবো। তাই আসার পথে দুজনের মতো কিছু খাবার নিয়ে বাড়ি ফিরলাম। বাইরে গেটের সামনে আসতেই ডাকার আগেই হরি কাকা গেট খুলে দিল। আমাকে এতদিন পর দেখেও বৃদ্ধ হরি কাকার আমাকে চিনতে কোনো সমস্যা হলো না। গেট খুলেই আমাকে বলল, খোকাবাবু এসেছো, ভিতরে এসো। আমি অবাক হয়ে বললাম, তুমি কি করে জানলে আমি এসেছি? আমি তো কাউকে কোনো খবর দিয়ে আসিনি। হরি কাকা বলল, আমি জানতাম তুমি নিশ্চয়ই আসবে, না এলে আমি আমার শেষ দায়িত্বটা কেমন করে পালন করতাম। বাড়ির চারপাশ চাঁদের আলোয় দেখা যাচ্ছে, একদম আগের মতো ঝকঝক করছে। ঘরের ভিতরে অন্ধকার। আমি বললাম, হরি কাকা, ঘরের আলো জ্বালাওনি কেন? আমি সোজা হেঁটে আগে বারান্দার আলোটা জ্বেলে দিলাম। তারপর একে একে ঘরের সব আলো জ্বেলে দিলাম। সব পরিষ্কার ঝলমল করছে। সব দেখে কেউ বলবে না এ বাড়িতে একমাত্র একজন বৃদ্ধ মানুষ থাকে। আমি বললাম, হরি কাকা, এই বয়সে তুমি এত সব কিছু করো কি করে? নাকি কোনো কাজের লোক রেখেছ? হরি কাকা হেসে বলল, না বাবা, কোনো কাজের লোক নেই। সবাই বলে এই ভূতের বাড়িতে কেউ কাজ করবে না। তাছাড়া বাইরের লোক কেউ ঘরে আসুক, এটা তো তোমার বাবা কোনোদিনও পছন্দ করতেন না। আর বুড়ো মানুষ, সব দিক কি খেয়াল রাখতে পারি? এত দামি দামি জিনিস আছে, একটা খোয়া গেলে বাবু আমাকে আর আস্ত রাখবেন না। আর তুমি তো জানো বাবু একদম নোংরা পছন্দ করেন না, তাই কষ্ট করে পরিষ্কার করে রাখি। আমি বললাম, কিন্তু এখন তো বাবা নেই। হরি কাকা আমার মুখের কথা কেড়ে নিয়ে বলে উঠলেন, কে বলেছে বাবু নেই? কে বলেছে বাড়ির কোথাও এখনো একটা ঘাস দেখলে বাবু তেড়ে আসেন আমার দিকে? আমি ভাবলাম হরি কাকার বয়স হয়েছে, তাছাড়া বাবাকে খুব ভালোবাসতো, তাই বাবার অনুপস্থিতিটা উপলব্ধি করতে চাইছে না, তাই ভুল বকছে। যাই হোক, এতদিন পর বাড়িতে এসে মনটা যেন খুশিতে ভরে গেল। আমি বললাম, হরি কাকা, তোমার আর রান্না করতে হবে না,
আমি খাবার এনেছি, এসো দুজনে খেয়ে নেই। কিন্তু হরি কাকা বলল, আমার তো খাওয়া হয়ে গেছে খোকাবাবু, আমি আর খাবো না, তুমি খেয়ে নাও, তারপর তোমার জিনিস তোমাকে সব বুঝিয়ে দিই। এতদিন যক্ষের মতো আগলে তোমার পথ চেয়ে বসে আছি, তোমাকে সব বুঝিয়ে দিতে পারলে আমার মুক্তি। আমার সত্যি খুব খিদে পেয়েছিল, তাই খেতে বসে গেলাম এবং একটু বেশিই খেয়ে ফেলেছিলাম। তারপর দুজনে বসে অনেকক্ষণ গল্প করলাম, বাবার কথা, আমার ছোটবেলার কথা, বিদেশে আমার স্ত্রী সন্তানের কথা, আমার সমস্যার কথা। বলতে বলতে কখনো হাসছি, কখনো কাঁদছি। এতদিন পর একজন আপন মানুষের সঙ্গে মন খুলে কথা বলে মনে হলো বুকের চাপা কষ্টগুলো অনেকটা হালকা হয়ে গেল। শুতে যাওয়ার আগে হরি কাকা আমাকে বাবার ঘরে নিয়ে গেল। সেখানে বাবার সেই পুরনো সিন্দুকের চাবিটা আমাকে দেখিয়ে দিয়ে বলল, খোকাবাবু, এই সিন্দুকের মধ্যে বাবু সব গুছিয়ে রেখে গেছেন, তুমি খুলে দেখে সব বুঝে নিও, এবার আমার মুক্তি। তারপর বলল, খোকাবাবু, তোমাকে একটা অনুরোধ করব। আমি বললাম, অনুরোধ নয় কাকা, তুমি আমার কাছে মায়ের থেকে কিছু কম নাও। বিদেশে গিয়ে একটা ভুল করে তোমাদের সবার থেকে অনেকটা দূরে হয়ে গেছিলাম। আমার যা কর্তব্য করা উচিত ছিল তার কিছুই আমি করতে পারিনি, তাই তুমি আমাকে আদেশ করো। হরি কাকা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ খোকাবাবু, তোমার মা যখন মারা যান তখন তুমি খুবই ছোট ছিলে, তবুও তুমি মায়ের শ্রাদ্ধ শান্তি করেছিলে, কিন্তু বাবার কাজ কিছুই তুমি করনি। না না, তার জন্য তোমার কোনো দোষ আমি দিচ্ছি না, সে তোমার বাবার অভিমানের জন্য। তাই বলছি, তুমি তোমার বাবা মায়ের নামে একটা পিণ্ডদান করো। আর আমি তো বৃথা করিনি, আমার কোনো সন্তানও নেই, তোমাকেই সন্তানের মতন মানুষ করেছি, তাই আমার নামেও যদি একটা পিণ্ডদান করতে তাহলে আমিও মুক্তি পাই। আমি হরি কাকার হাত দুটো ধরে বললাম, এমন করে বলো না হরি কাকা, তুমি ছাড়া আজ আমার অভিভাবক বলে আর কেউ নেই। আমি বাবার কোনো কাজ করতে পারিনি, কিন্তু তোমার কাজ সব আমি নিজের হাতে করব। কিন্তু হরি কাকার হাত দুটো যখন আমার হাতের মধ্যে ধরে আছি, তখন অনুভব করলাম হরি কাকার হাত দুটো অসম্ভব ঠান্ডা, আর হাতে যেন কোনো স্পন্দন নেই। আমি বললাম, কত জল ঘাটছ বলো তো, হাত দুটো ঠান্ডা বরফের মতো হয়ে গেছে, চলো তো হাত দুটো একটু ছেঁকে দেই। হরি কাকা আমার হাত থেকে হাত দুটো এক ঝটকায় ছাড়িয়ে নিল, বলল, ও একা একাই গরম হয়ে যাবে, তুমি অনেক কষ্ট করে এসেছো, এবার শুয়ে পড়ো। সত্যি খুব ক্লান্ত লাগছিল, তাই শুয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙলো বেশ বেলা হয়ে গেছে। আমি বিছানা ছেড়ে হরি কাকাকে ডেকে বললাম, হরি কাকা, এত বেলা হয়ে গেল, আমাকে ডাকনি কেন? কিন্তু হরি কাকার কোনো সাড়া পেলাম না। ভাবলাম হরি কাকা কোথাও গেছে হবে। আমি সিন্দুক খুলে বাবার উইলটা দেখলাম, সেটাকে নিয়ে ভাবলাম একবার আমাদের উকিলের সঙ্গে দেখা করে আসি। সকালে উঠে চা খাওয়া হয়নি, মনটা চা চা করছিল। কিছুটা দূরে গিয়ে একটা চায়ের দোকান দেখে এক কাপ চা নিয়ে বেঞ্চে বসলাম। চা খাচ্ছি, এমন সময় অবনী কাকা সেখানে এসে বসলেন। অবনী কাকা বাবার খুব ভালো বন্ধু ছিলেন। একসময় দুজনের দাবা খেলার খুব নেশা ছিল, তাই প্রতিদিন বিকেলে আমাদের বাড়িতে আসতেন। আর একবার দাবা নিয়ে বসলে দুজনের সময় জ্ঞান হারিয়ে যেত। আমি তাকে চিনতে পারলেও উনি আমাকে চিনতে পারলেন না। আমি চায়ের কাপটা নামিয়ে রেখে উঠে দাঁড়িয়ে তাকে প্রণাম করলাম এবং আমার পরিচয় দিলাম। অবনী কাকা আমাকে আশীর্বাদ করে জিজ্ঞাসা করলেন, কবে এসেছো? পরিবার নিয়ে এসেছো? তোমার তো একটা ছেলে আছে তাই না? আমি মাথা নেড়ে সম্মতি জানিয়ে বললাম, পরিবার আনা হয়নি, আমি খুব সমস্যায় পড়ে এসেছি, কাল রাত্রে এসেছি। শুনে উনি আমার দিকে তাকিয়ে বললেন, তা রাত্রিরে ছিলে কোথায়? আমি বললাম, কেন বাড়িতে? সত্যি বলতে কি, আসার সময় আমিও ভেবেছিলাম বাড়িটা মনে হয় বাসযোগ্য নেই, কিন্তু হরি কাকা বাড়ির একটুও পরিবর্তন হতে দেয়নি, একদম আগের মতো গুছিয়ে রেখেছেন। বাগানের ফুল গাছগুলো পর্যন্ত খুব যত্নে রেখেছেন। অবনী কাকা আমার দিকে সন্দেহের চোখে তাকিয়ে বললেন, হরি কাকা, তাকে তুমি কোথায় পেলে? আমি বললাম, কেন, কাল রাত্রে আমাকে গেট খুলে দিল, তারপর দুজনে কত গল্প করলাম, বাবা কোথায় কি রেখে গেছেন সব দেখিয়ে দিল,
অবনী কাকা আমার পিঠে স্নেহের হাত বুলিয়ে দিয়ে বললেন, বাবা, তাহলে লোকে যা বলতো সত্যি বলতো। তোমার হরি কাকা 1 বছর আগে মারা গেছে। তোমার বাবা মারা যাওয়ার পর সে আর তেমন বাড়ি থেকে বার হতো না। সপ্তাহে 1 দিন করে হাটে যেত, যা প্রয়োজনীয় জিনিস সব কিনে নিয়ে আসতো, আর সব সময় বাড়ির গেট বন্ধ করে রাখতো, কাউকে বাড়িতে ঢুকতেও দিত না। কিন্তু হঠাৎ একদিন বাড়ির ভিতর থেকে পচা গন্ধ আসে। পাড়ার লোকজন পুলিশকে ডাকে। পুলিশ দরজা ভাঙলে দেখে সে মরে পড়ে আছে, শরীরটা একেবারে ফুলে উঠেছে, যার জন্য দুর্গন্ধ ছড়াচ্ছে। পাড়ার ছেলেরা সৎকার্য করে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এতদিনে যে বাড়িতে জঙ্গল হয়ে যাওয়ার কথা সেখানে একটা ঘাস পর্যন্ত জন্মায়নি। তাই লোকে ওই বাড়িকে ভুতুরে বাড়ি বলে এবং ওদিকে তেমন কেউ আর যায় না। আমি অবনী কাকার সব কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেলাম। এমন কখনো হয়? কিন্তু অবিশ্বাস হলেও এটা সত্য। বাড়িটা একদম আগের মতো আছে এবং কাল রাত্রে হরি কাকা আমার সঙ্গে এতটা সময় কাটালো, কিন্তু সকালে তাকে আর দেখতে পাইনি। আমার মুখ থেকে আর কোনো কথা বার হচ্ছিল না। বাকি চাটা না খেয়েই প্রায় টলতে টলতে উকিলের বাড়ির দিকে রওনা দিলাম। আমার খুব কান্না পাচ্ছিল, আর হরি কাকার যে সেই ঠান্ডা হাত আর তার সেই বলা কথাগুলো, যা আমি বার্ধক্যজনিত কারণে ভুল বকা ভাবছিলাম, সেগুলো যে ভয়ঙ্কর সত্য তা এখন বুঝতে পারছিলাম। উকিলের বাড়িতে গিয়ে তাকে উইলটা দেখালে তিনি বলেন, রমেন বাবু, আপনার বাবা তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি তার একমাত্র নাতি অর্থাৎ আপনার ছেলের নামে উইল করে দিয়ে গেছেন। এখন সে নাবালক, তাই এই সম্পত্তি আপনি কোনোভাবেই বিক্রি করতে পারবেন না। আমি কথা বলার অবস্থায় ছিলাম না, তাই কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে সোজা বাড়িতে গেলাম। গেট খোলাই ছিল, আমি খুলে রেখে গেছিলাম। এতদিন সে সবকিছু আগলে রেখেছিল, সে তো তার দায়িত্ব শেষ করে চলে গেছে। আমি সোজা বাবার ঘরে ঢুকে উইলটা সিন্ধুকে রেখে দিলাম। সিন্ধুকে বেশ কিছু টাকা ছিল। একবার মনে হলো এগুলোর কোনো কিছুতেই আমার অধিকার নেই, সবকিছুই আমার সন্তানের। তবুও কিছু টাকা এখান থেকে না নিলে আমি ফিরে যেতে পারবো না। তাছাড়া রনিতের অর্থাৎ আমার সন্তানের টাকায় তার মায়ের চিকিৎসা করাতে কোনো পাপ হয়তো আমার হবে না। তাই বেশ কিছু টাকা নিয়ে হরি কাকার ঘরে গেলাম। মনে মনে হরি কাকাকে প্রণাম জানিয়ে বললাম, তুমি তো তোমার এতদিনের কর্তব্য করেছো, আমিও আমার কথা রাখবো। তবে এই মুহূর্তে আমার পরিবারের কাছে যাওয়াটা খুব প্রয়োজন, তাই আমি যাচ্ছি। তবে কথা দিচ্ছি খুব শীঘ্রই ওদের নিয়ে আমি ফিরে আসবো, আর তোমাদের মুক্তির জন্য পিণ্ডদানও করব। সেই দিনই চলে গেলাম। ফিরে গিয়ে দেখি তোর বৌদির অবস্থা আরো খারাপ হয়ে গেছে। সে যেন আমার ফেরার জন্যই অপেক্ষা করছে। আমার বাবা তাকে কোনোদিনও পুত্রবধূ হিসেবে স্বীকার করে নেয়নি, তাই তার টাকায় চিকিৎসা করার সুযোগ সে আর আমাকে দিল না। বলতে গেলে সে বিনা চিকিৎসাতেই ছেড়ে গেল আমাদের ছেড়ে। বিদেশে আর থাকতে আমার ভালো লাগলো না, তাই ছেলেকে নিয়ে দেশে ফিরে এলাম। এতটা সময় টানা কথা বলে দাদা একটু থামলো। আমারও যেন এতক্ষণ পর অবসন্নতা কেটে সম্মিত ফিরে এলো। বুঝতে পারলাম আমার বন্ধু আমার হাতটা শক্ত করে ধরে আছে। মাঘ মাসের প্রচণ্ড ঠান্ডার মধ্যেও অনুভব করলাম আমার জ্যাকেটের ভিতর শরীরটা ঘেমে গেছে। দাদা চুপ করায় ঘরটা কেমন থমথমে হয়েছিল। দাদা বুঝতে পারলো আমরা ভয় পেয়েছি, তাই আমাদের ভয় কাটানোর জন্য বলল, এত কষ্টের মধ্যেও একটা আনন্দের খবর আছে। আমরা দাদার মুখের দিকে তাকালাম। দাদা বলল, আমি আবার বিয়ে করেছি। কাকে জানিস? আমি বললাম, কাকে? দাদা বলল, বাবার সেই বন্ধুর মেয়ে মনোরমাকে। আমি তাকে ভালো না বাসলেও সে মনে মনে আমাকে ভালোবাসত, তাই আমার সাথে বিয়ে না হওয়ায় সে আর বিয়েই করেনি। তাই বাবার ইচ্ছা ও মনোরমার ভালোবাসার সম্মান দিতে ওকে বিয়ে করে নিয়েছি। ও খুব ভালো, আমার রথিনকে খুব ভালোবাসে। আমি বললাম, আরে আগে বলবে তো, তো বৌদি কোথায়? তার তো কোনো সারা শব্দ নেই।
ঘুমিয়ে পড়েছে নাকি? দাদা বলল, না রে, সে তো সকাল থেকেই বিয়ে বাড়িতে। আমরাও যাব, তোরা একটু বস, আমরা একসাথেই যাব। তারপর ভয়ানক না হলেও আশ্চর্যজনক সত্য ঘটনার স্মৃতি নিয়ে আমরা একসাথে বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার বন্ধু সেই গল্প শুরু হওয়ার সময় থেকে সেই যে আমার হাত ধরেছে, বিয়ে বাড়ি প্রবেশ না করা পর্যন্ত হাত ছাড়েনি। আমি তাকে বললাম, কিরে, ভয় পেয়েছিস? এতে ভয় পাওয়ার তো কিছু নেই, ওটা তো কর্তব্যরত আত্মা ছিল। দেখ, আজকের দিনে মানুষ যা করে না, দেখ একটা আত্মা হয়ে সেটা করে দেখালো। বন্ধু বলে, সে তুই যাই বলিস, ভূত তো বটে। তো এই ছিল আজকের ঘটনা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে যাবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে যাবে। এমন ঘটনা আরো আসতে চলেছে। আর হ্যাঁ, আপনাদের সঙ্গেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা আপনারা কখনো শুনে থাকেন, তাহলে আমাদেরকে শেয়ার করতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সে মেল আইডিতে। ধন্যবাদ।